দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। কোভিডের কারণে আসছে অর্থ বছরে দেশে উৎপাদন কমবে $31 বিলিয়ন। দারিদ্র বিমোচনে পিছিয়ে পড়বে 8 থেকে 10 বছর। কোভিডে কমেছে বিদেশি বিনিয়োগ, গেল বছর এসেছে $256 কোটি। আংটাডের প্রতিবেদন। গেল 11 বছরে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে দ্বিগুণ, অপচয়, অদক্ষতা আর দুর্নীতিতে বেড়েছে উৎপাদন খরচ। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। কোভিডের কারণে আগামী অর্থ বছরে $31 বিলিয়ন জিডিপি হারাবে বাংলাদেশ, আর দারিদ্র বিমোচনে পিছিয়ে পড়বে 8 থেকে 10 বছর। পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং মেট্রোপলিটন চেম্বারের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে। তাই দারিদ্র্য কমাতে সামাজিক সুরক্ষায় বাজেট বরাদ্দ বাড়ানো এবং নতুন দরিদ্র মানুষকে দীর্ঘমেয়াদে নগদ সহায়তা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। সোমবার এক ভার্চুয়াল সেমিনারে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। কোভিডের কারণে মানুষের ভোগ ব্যয় যেমন কমেছে, তেমনি কমেছে বিনিয়োগ, ভাটা পড়েছে সরকারি ব্যয় এবং রপ্তানিতে, যার সামষ্টিক প্রভাব এসে পড়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে। পিআরআই-এর গবেষণা বলছে, স্বাভাবিক অবস্থা বিদ্যমান থাকলে 2021-22 অর্থ বছরে দেশের জিডিপির আকার দাঁড়াতো $441 বিলিয়ন, কিন্তু কোভিডের আঘাতে সেটি নেমে আসবে $410 বিলিয়ন। অর্থাৎ করোনা মহামারীর কারণে আগামী অর্থ বছরে $31 বিলিয়ন জিডিপি হারাবে বাংলাদেশ। By the next year, there is a chance that Bangladesh economy will be $31 billion smaller had there been no COVID pandemic. Overall estimates of potential output loss due to COVID, and that is going to be about $66 billion over these 3 years. 2030, we need to achieve sustainable development goals. 2031, upper middle country. Now, this lower growth trajectory and the uncertain growth prospects that we're seeing could derail, some of the objectives, that we have so eloquently documented in various policy documents. অথচ 8 ভাগ হারে প্রবৃদ্ধি অব্যাহত থাকলে 2029 সাল নাগাদ দারিদ্র্যমুক্ত হওয়ার লক্ষ্য ছিল সরকারের, কিন্তু এই অতিমারি পাল্টে দিয়েছে সব হিসেব নিকেশ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কোভিডের কারণে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় 3 কোটি মানুষ, যা দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে 8 থেকে 10 বছর পিছিয়ে দিয়েছে বলছে পিআরআই। তাদের গবেষণা মতে 8% প্রবৃদ্ধি করেও 2037 সালের আগে দারিদ্র্যমুক্ত হওয়া সম্ভব নয়, আর প্রবৃদ্ধি 6 ভাগ হলে সময় লাগবে 2040 সাল পর্যন্ত। These numbers say 10 to 12% rise in poverty, and now imagine the growth and poverty relationship here. Now, with this 6% growth rate, if that is going to be the post-COVID situation, then reducing poverty to zero will take much longer than we originally planned for, right? And even with the 7 or 8% growth rate, as you can see, the time difference is going to be quite significant. এমন পরিস্থিতিতে দারিদ্র্য কমাতে সামাজিক সুরক্ষায় বাজেট বরাদ্দ বাড়ানো এবং নতুন দরিদ্রদের দীর্ঘমেয়াদে নগদ সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। Please allow for some income transfers for the new poor. The 1 to 2 crore families which have become poor, they also need support. And our advice to the Honorable Finance Minister was that give them 2,000 taka per month for 1 year. It will cost 24,000 crore, which is 0.7% or 0.8% of GDP. Your fiscal deficit will increase to 7%. So what? For 1 year, for 2 years, it doesn't matter. সেই সাথে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করা এবং স্বচ্ছতার সাথে তা ব্যবহারে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দক্ষতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়েছে আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দ্বিতীয় বছরের মতো দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে গেছে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে, যেখানে বলা হয় 2020 সালে দেশে $256 কোটি বিদেশি বিনিয়োগ এসেছে। 2019 সালে যা ছিল $287 কোটি। সেই হিসেবে বছরের ব্যবধানে বিনিয়োগ কমেছে 10.79 ভাগ। আংটাড বলছে 2020-এর প্রথমার্ধে করোনার প্রাদুর্ভাবে বিদেশি বিনিয়োগে বড় ধরনের স্থবিরতা নামে, যা পরের মাসগুলোতে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। গেল 11 বছরে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে প্রায় 90 ভাগ, আর পাইকারিতে বেড়েছে 118 ভাগ। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, অপচয়, অদক্ষতা এবং দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ও সঞ্চালন ব্যয় বেড়ে চলেছে, যার দায় পড়ছে ভোক্তাদের উপর। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। ভোক্তাদের জন্য অতি অত্যাবশ্যক একটি পরিষেবা হলো বিদ্যুৎ।
2009 সালের পর যার দাম 10 দফা বৃদ্ধি পেয়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, প্রতি মাসে 50 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার হওয়া গৃহস্থালী সংযোগে 50 ভাগ দাম বেড়েছে গেল 11 বছরে। মাসিক ব্যবহার 201 থেকে 300 ইউনিট এমন সংযোগে বিদ্যুতের দাম বেড়েছে 91 ভাগ, আর 301 থেকে 400 ইউনিট ভোক্তা শ্রেণীতে দাম বেড়েছে 100 ভাগ। এই মূল্যায়ন নির্ধারণের ক্ষেত্রে ইউটিলিটিগুলো যে প্রস্তাব দেবে সেই প্রস্তাবে যতটুকু যৌক্তিক হবে গণশুনানিতে ততটুকু পাস থ্রু করবে, এই ক্ষমতাটা, এই ডক্ট্রিন, এই পলিসিটা বা স্ট্র্যাটেজিটা, ডক্ট্রিনই বলবো, এইটা ডিআরসি ফলো করতে এখন পর্যন্ত পারেনি। ক্যাবের হিসেবে 11 বছরে সেচ সংযোগে বিদ্যুতের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। বাণিজ্যিক সংযোগে দাম বেড়েছে 100 ভাগের কাছাকাছি। শিল্পেও দাম বৃদ্ধির হার দ্বিগুণের বেশি। সব মিলিয়ে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য 118 ভাগ বেড়েছে, খুচরা পর্যায়ে বেড়েছে প্রায় 90 ভাগ। বিশ্লেষকরা বলছেন, দাম বাড়লেও বাড়েনি সেবার মান। ভোক্তা হিসেবে বিদ্যুতের কথা যদি চিন্তা করি, যথাযথ মান আমরা পাচ্ছি না, যে মান পাবার অধিকার আমাদের আছে আমরা পাচ্ছি না, ন্যায্য মূল্যেও পাচ্ছি না যেটা আমাদের অধিকার আছে। বাসায় বিদ্যুৎ যে সংযোগ, সেই সংযোগের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, সেসব ক্ষেত্রেও আমরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছি তাদের দ্বারা, এবং সেখানে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই অতিরিক্ত পয়সা গুনতে হচ্ছে। সকলকে বিদ্যুৎ দিতে হলে সকলকে তো আপনি সেই রকম তার ক্রয় ক্ষমতা বিবেচনা করবেন, দাম বিবেচনা করবেন, আপনার এটা পরিকল্পিতভাবে এটা করতে হবে, এটা বাজারের উপর ছেড়ে দিলে হবে না। কিন্তু সরকারের ভিতরে শক্তি চায় যে পরিকল্পিত হস্তক্ষেপ কমুক এবং আস্তে আস্তে বাজারের উপরে বাজারের প্রভাব বাড়ুক। অসুবিধা হলো যে বাজার এখানে দুর্নীতিতে অদক্ষতাকে এবং অপচয়কে দূর করতে পারছে না। প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির পাশাপাশি প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানো গেলে বিদ্যুতের উৎপাদন ব্যয় কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ ডলার লোপাটের ঘটনাকে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ চুরি হিসেবে চিহ্নিত করা হয়। কিভাবে ঘটল হ্যাকিংয়ের এই ঘটনা, কারা জড়িত ছিল এর সঙ্গে, এসব প্রশ্নের উত্তরই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর অনুসন্ধানে। বিবিসির বরাত দিয়ে সেই বিস্তারিত রিপোর্টই তুলে ধরছেন সৌরভ রহমান। অর্থ চুরি হওয়ার 1 বছরেরও আগের ঘটনা এটি। 2015 সালের জানুয়ারির কোনো একদিনে বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু কর্মকর্তার কাছে ইমেইলে একটি বার্তা আসে। রাসেল আহলাম নামের একজন চাকরি চেয়ে সেই মেইল পাঠান, যেখানে জীবন বৃত্তান্ত ডাউনলোডের জন্য একটি লিঙ্ক দেওয়া ছিল। সেই লিঙ্কে ক্লিক করতেই ম্যালওয়্যার ছড়িয়ে যায় ব্যাংকের নেটওয়ার্কে। পুরো নেটওয়ার্ক উন্মোচিত হয় হ্যাকারদের সামনে। তবে রাসেল আহলাম নয়, এই নামে আসলে কারো অস্তিত্বই নেই। হ্যাকিংয়ের কাজটি করে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ ল্যাজার্স। মৃত্যুকে জয় করে ফিরে আসা বাইবেলের ল্যাজার্স চরিত্রের নামেই হ্যাকার গ্রুপটির নাম, যারা প্রায় 1 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের সব কম্পিউটার ঘুরে ঘুরে দেখে, বিশ্লেষণ করে, সুইফট প্রযুক্তি চূড়ান্ত করে, রিজার্ভ থেকে অর্থ চুরির প্রক্রিয়া আর দিন তারিখ। 4 ফেব্রুয়ারি 2016 রাত 8:36। চুরির জন্য এই সময়টিকেই বেছে নেয় হ্যাকাররা, কারণ ঢাকায় দিনটি ছিল বৃহস্পতিবার রাত আর নিউ ইয়র্কে বৃহস্পতিবার সকাল, অর্থাৎ পরের 2 দিন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি, রবিবার যুক্তরাষ্ট্রে, আর সোমবার 8 ফেব্রুয়ারি লুনার ইয়ারের প্রথম দিন ফিলিপাইনের ছুটি। চুরির টাকা সরানোর জন্য টানা 5 দিনের এই ছুটি কাজে লাগাতে চেয়েছিল ল্যাজার্স গ্রুপ। তবে এই পুরো প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ ব্যাংকের একটি প্রিন্টার, যেটি দিয়ে ব্যাংকের অর্থ স্থানান্তর সংক্রান্ত সকল তথ্য ছাপা হতো। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে 10ম তলায় এক কক্ষে ছিল সেই প্রিন্টারটি। হ্যাকাররা অর্থ সরানোর নির্দেশনা দেবার সঙ্গে সঙ্গেই ওই প্রিন্টার দিয়ে তার কাগজে নথি ছাপা হয়ে বের হতো। তাই লেনদেনের আদেশ দেবার আগে ওই প্রিন্টারটি তারা অকেজো করে দেয়। এরপর অপারেটরের ইউজার নেম আর পাসওয়ার্ড ব্যবহার করে হ্যাকাররা ঢুকে পড়ে সুইফটে। 9:55 লেনদেনের একটি আদেশ দিয়ে তারা প্রথমে পরীক্ষা করে। তারপর 10:20 বাংলাদেশ ব্যাংকের অপারেটর যেভাবে বার্তা লেখেন, একইভাবে 34টি বার্তা তৈরি করে একটি ফাইলের মাধ্যমে একসাথে সব টাকা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। বলা হয় নিউ ইয়র্কের ফেডারেল ব্যাংক থেকে 95 কোটি 10 লাখ ডলার বিভিন্ন দেশের অ্যাকাউন্টে পাঠাতে। তাদের দেয়া আদেশের 5টি কার্যকর হয়।
10 লাখ ডলার চলে যায় ফিলিপাইন ও শ্রীলঙ্কায়। তবে বাকি 29টি লেনদেন স্থানান্তরের আগেই আটকে দেয় ফেড, কারণ অর্থের গন্তব্য হিসেবে ফিলিপাইনের জুপিটার এলাকার একটি ব্যাংকের নাম দেয়া ছিল। আর এই জুপিটার শব্দটি তাদের সতর্ক করে, কেননা জুপিটার নামের একটি ইরানি জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা ছিল। আর শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশনের বানান ভুল করায় সেখানকার 2 কোটি ডলারও নিতে পারেনি লেজার্স গ্রুপ। এখন নজর দেওয়া যাক কে বা কারা আছে এত সবের পেছনে। বিবিসি জানিয়েছে, লেজার্সের নেতা হিসেবে পার্ক জিন হিয়ক নামের একজনকে চিহ্নিত করেছে FBI, যিনি পাক জিন হক ও পার্ক ওয়াং জিন নামেও পরিচিত। কম্পিউটার প্রোগ্রামার জিন হিয়ক উত্তর কোরিয়া থেকে উচ্চশিক্ষা শেষে চীনে কাজ করতেন। 2014 থেকে 2017 সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন হ্যাকিংয়ের ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ আছে, যদিও এখন পর্যন্ত কোনো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরতে পারেনি। যেমন কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলারের গন্তব্য চিহ্নিত করা গেলেও এখন পর্যন্ত তার পুরোটা উদ্ধার করা যায়নি। পাওয়া গেছে মাত্র 1.5 কোটি ডলার। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোপালপুরের এক ব্যক্তি কলা বাগানের ফেলে দেয়া গাছ থেকে তৈরি করেছেন ফাইবার বা আঁশ। গাছের গুঁড়ো দিয়ে তৈরি জৈব সার আর আঁশ ভেজানো পানি ব্যবহার হচ্ছে কেমিক্যাল তৈরির কাজে। গাইবান্ধা প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাড়ির পাশেই কলা বাগান। একসময় ফলন হবার পর গাছগুলো কেটে ফেলা হতো। এই ফেলনা গাছ দিয়ে উন্নত মানের আঁশ তৈরি করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোপালপুর গ্রামের কৃষক মোজামুদ্দিন। আমি অর্থনৈতিক সমস্যার কারণে এই মেশিনটা চালাতে পারছি না। একটা মেশিন চালালে আমার দৈনিক 15 থেকে 20টা লোকের প্রয়োজন হয় এখানে। সরকার থেকে যদি আমাকে কোনো স্বল্প সুদে কোনো ঋণ দেওয়া যায়, তাহলে আমি এখানে একটা কর্মস্থান সৃষ্টি করতে পারবো। আর এই মেশিনটা এখানে চালালে আমার এলাকার 2-4 জন ভাই বোনের কর্মস্থান সৃষ্টি হবে। কর্মী নেয়ার সংস্থান না থাকায় স্বামী স্ত্রী মিলে কাজ করছেন। এরই মধ্যে ঢাকার এক ব্যবসায়ীর সাথে 230 টাকা কেজিতে চুক্তি হয়েছে। কথা হচ্ছে চীনের সাথেও বলে জানান এই উদ্যোক্তা। সম্ভাবনাময় এই শিল্প ধরে রাখতে প্রয়োজন অধিক লোকবল, তাই ব্যাংকের ঋণের সহায়তা চাচ্ছেন নতুন এই উদ্যোক্তা। আমরাও তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা এটি নিয়ে বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের কর্মকর্তাগণের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা আমাদের কাছ থেকে স্যাম্পল চেয়েছেন, আমরা স্যাম্পল সংগ্রহ করেছি, তাদের কাছে পাঠিয়ে দেবো এবং এই স্যাম্পল টেস্ট করার পরে যখন আমরা এর স্ট্রেংথ সম্পর্কে, শক্তিমাত্রা সম্পর্কে জানতে পারবো, তখন আরও সুনিশ্চিত করে বলা যাবে এই আঁশের গুণগত মান কেমন হবে এবং সেটি দিয়ে কী জাতীয় দ্রব্য তৈরি করা সম্ভব। পাটের তুলনায় কলা গাছ থেকে আঁশ তৈরিতে খরচ ও সময় কম লাগে, দামও ভালো পাওয়া যায়। তাই সম্ভাবনাময় এই শিল্পের প্রসারে স্থানীয় প্রশাসন এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা গোপালপুরবাসীর। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক DSX 56 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6125-এ। লেনদেন হয়েছে 2043 কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 224টির, কমেছে 119টির, আর অপরিবর্তিত রয়েছে 29টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। দিনের শুরু থেকেই ইন্ডেক্সের একটি পজিটিভ ট্রেন্ড লক্ষ্য করা গিয়েছে এবং বেশিরভাগ লার্জ সেক্টরের ঊর্ধ্বগতির ফলে দিন শেষে ইন্ডেক্স 56 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 6125 পয়েন্টে ক্লোজ হয়েছে। লার্জ সেক্টরের মাঝে আজ মূলত ব্যাংক, NBFI, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, ফুড অ্যান্ড অ্যালাইড, টেলিকম এবং টেক্সটাইল সেক্টরের কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং মিসলেনিয়াস সেক্টরের কিছুটা কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। গেইনারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স বৃদ্ধির পাশাপাশি বাজারে লেনদেন গত দিনের তুলনায় 11.3% বৃদ্ধি পেয়েছে। বাজারে লেনদেন দাঁড়িয়েছে 2043 কোটি টাকায়। তাছাড়া টার্নওভারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং মিসলেনিয়াস সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। মার্শাল পরিকল্পনার পর সবচেয়ে বড় পুনরুদ্ধার প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। সোমবার করোনায় ক্ষতিগ্রস্ত ইউরোপের অর্থনীতি পুনরুদ্ধারে 750 বিলিয়ন ইউরোর বিশাল প্যাকেজ ঘোষণা করে সংস্থাটি। নেক্সট জেনারেশন EU নামের এই আর্থিক পরিকল্পনার আওতায় 2026 সাল পর্যন্ত
অর্থ খরচ করা হবে। এর মাধ্যমে পুরো ইউরোপকে আরও বেশি ডিজিটাল এবং সবুজায়নের দিকে নজর দেওয়া হবে। এর আওতায় প্রথম দেশ হিসেবে অস্ট্রিয়াকে দেওয়া হচ্ছে $350 কোটি, যার মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কাজ এগিয়ে নেবে অস্ট্রিয়া। নেক্সট জেনারেশন ইইউ নামের 800 বিলিয়ন ইউরোর এই প্যাকেজটি মার্শাল পরিকল্পনার পর সবচেয়ে বড়। বর্তমান পরিস্থিতিতে যে পুনরুদ্ধার এবং বিনিয়োগ প্রয়োজন এই প্যাকেজটি তা সামাল দেবে। সেই সাথে অস্ট্রিয়ার ক্ষেত্রেও প্যাকেজটি তাদের অর্থনীতিকে করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এছাড়া সবুজায়ন এবং ডিজিটালাইজেশনে এবার এমন বিনিয়োগ করা হবে যা আগে কখনো করা হয়নি। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।